নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প হিসাব। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার পতিতপাবন রুদ্র হয়ে উঠলেন। বিধানসভা একেবারে চুপ। পিছনের দিকে জন চারেক সদস্য নিদ্রা যাচ্ছিলেন। তাদের নাকের আওয়াজও বন্ধ হয়ে গেল। এক একটি প্রশ্ন যেন এক একটি তীর, যার উদ্দেশ্যে নিক্ষিপ্ত হয় তাকে একেবারে কাহিল করে ফেলে। উত্তর দেবার মতো শক্তি আর থাকে না, কেবল তোতলাতে থাকেন। ধরাশায়ী হতে বিলম্ব হয় না। যে কোনো ব্যাপার পতিতপাবন বাবুর একেবারে নখদর্পণে। কি অগাধ পাণ্ডিত্য, ভাবলে অবাক হতে হয়। কোচবিহারের স্বল্প খ্যাত এক জেলায় কজন লোকের একটা চোখ নেই। মেদিনীপুর শহরে কটা নলকূপের হাতর উল্টো লাগানো হয়েছে। রায়গঞ্জ সাব ডিভিশনে কটা গরুর অপুষ্টির জন্য শিং ওঠেনি, সব তার মুখস্থ। কোনো কাগজপত্র উল্টে দেখবার প্রয়োজনই হয় না, মুখে মুখে ফিরিস্তি দিয়ে যান। তাই সরকার পক্ষে সবাই পতিতপাবন বাবুকে রীতিমতো সমীহ করেন। ভাষণ দেবার সময় আর চোখে পতিতপাবন বাবুকে লক্ষ্য করেন। বেফাঁস কিছু বললেই সর্বনাশ, তার হাতে নিস্তার নেই। কাজেই পতিতপাবন বাবু উঠে দাঁড়াতেই মুখ্যমন্ত্রীও একটু বিচলিত হলেন। পতিতপাবন বাবু দাঁড়িয়ে একবার মুখ্যমন্ত্রীর দিকে দেখলেন জরিপ করার ভঙ্গিতে। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আপনার সরকার কি অবহিত আছেন এবছর সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র 2356, অথচ গত বছর এই সময় বাঘের সংখ্যা ছিল 3123। অবশ্য বাংলাদেশ স্বাধীন হবার পর 213টি বাঘ সে দেশে চলে গেছে, বাকি মারা গেছে অনেক কারণে। শিকারীরা মেরেছে 30টা, বিষাক্ত কাঁটায় কেটে গিয়ে গ্যাংগ্রিন হয়ে মারা গেছে 322, পানীয় জলের অভাবে মারা গেছে 20, আত্মহত্যা করেছে গোটা 16। বাঘের জন্য আপনাদের দরদের অন্ত নেই। সিংহের কাছ থেকে পশুরাজ খেতাব কেড়ে নিয়ে আপনারা বাঘকে দিয়েছেন। অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য আমার অজানা নয়। ইংরেজদের মতো আপনারাও ভেদ নীতি চালাচ্ছেন। সিংহ আর বাঘের মধ্যে বৈরিতা সৃষ্টি করাই আপনাদের আসল মতলব। বাঘ বাঁচানোর জন্য আপনারা কি করেছেন জানাবেন কি? মুখ্যমন্ত্রী চশমা খুলে চাদরে মুছলেন। এ ধরনের প্রশ্নের জন্য সময় দরকার, আগে থেকে নোটিশ দিয়ে রাখতে হয়। তবু কিছু একটা বলতে না পারলে তো ইজ্জত থাকে না। হঠাৎ কথাটা মনে পড়ে গেল। এ প্রশ্ন আপনি পশুমন্ত্রীকে করবেন। ভ্রু কুঁচকে পতিতপাবন বাবু বললেন, কিন্তু আপনি তো মুখ্যমন্ত্রী, সব মন্ত্রী আপনার তাবে। তা হলেও সুষ্ঠু কাজের জন্য বিভিন্ন বিভাগের দায়িত্ব বিভিন্ন মন্ত্রীদের ওপর দেওয়া হয়। সরকারের চিফ হুইপ উঠে দাঁড়াবার চেষ্টা করলেন। আমি প্রবল ভাবে। চিফ হুইপ বসে পড়লেন। দু পায়েই বাত। আজ আবার পূর্ণিমা। আগে চিনির কারবার ছিল, বহু কষ্টে খদ্দেরের জিপে এসে পৌঁছেছেন। এখন মনে হচ্ছে না আসাই উচিত ছিল। পাশের ভদ্রলোকটি ঝুঁকে পড়ে বললেন, এ দাদা, রসুন খাচ্ছেন না? বিমর্ষ কণ্ঠে চিফ হুইপ বললেন, চেষ্টা তো খুব করেছি ভাই, কিন্তু পেটে রাখতে পারি না। তোমার কথা মতো ভোরবেলা গায়ত্রী মন্ত্র জপ করেই একটা রসুন মুখে পুড়েছিলাম। বিকেলে চাঁদদানির মাঠে যখন বক্তৃতা দেবার জন্য মুখ খুলেছি, সেই রসুন ছিটকে সামনের এক ভদ্রলোকের মাথায় গিয়ে পড়লো। আমারও বরাত, ভদ্রলোকের মাথায় আপ ছিল, তাতেই লাগলো। আমার বক্তৃতার জোর জানো তো, রসুন একটু জোরেই বেরিয়ে গিয়েছিল। অন্য সময় কিছুই হতো না, কিন্তু ভদ্রলোক আমার বিপক্ষ দলের, সেই আঘাতেই চেঁচামেচি করে মূর্ছা গিয়ে এক বিশ্রী কাণ্ড। তার দলের লোকেরা আমাকে ঘিরে দাঁড়ালো। কোনো রকমে উদ্ধার পেয়েছি, সেই থেকে আর রসুন খাই না। বেশ, তাহলে পশুমন্ত্রী আমার কথার উত্তর দিন। পশুমন্ত্রী জর্দা দিয়ে পান চিবোচ্ছিলেন। তিনি পাকা লোক,
বহুবার মন্ত্রিত্ব করেছেন, সব দপ্তর ঘুরে এখানে এসে ঠেকেছেন। সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়ালেন। পশুমন্ত্রীর ধারে কাছে কেউ বসতে চান না, সর্বদাই তাঁর মুখে পান ভর্তি। বক্তৃতা দেওয়ার সময় পানের রস ফোয়ারার মতন ছোটে, ফলে আশেপাশের সবাই যখন বেরিয়ে আসেন মনে হয় হোলি খেলে ফিরলেন। মাননীয় সদস্য খুব বুদ্ধিমানের মতোই প্রশ্ন করেছেন, তবে তিনি নিশ্চয়ই স্বীকার করবেন এই ধরনের প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব নয়। এর জন্য দপ্তর আছে, তারা অনুসন্ধান করে 1 সপ্তাহের মধ্যে কিছু জানিয়ে দেবেন। মাননীয় সদস্য অনুগ্রহ করে যেন প্রশ্নের একটি কপি অধ্যক্ষের কাছে পৌঁছে দেন। বিধানসভা সেদিনের মতো শেষ। পশুমন্ত্রী বিভাগীয় সচিবকে ফোন করলেন, মিস্টার সেনগুপ্ত, আপনি বাঘের হিসাবটা 5 দিনের মধ্যে আমায় পাঠিয়ে দেবেন, অত্যন্ত জরুরি। ঠিক আছে স্যার, প্রশ্নটা লিখে নি। মিস্টার সেনগুপ্ত প্রশ্নটা লিখে বেল টিপলেন। বেয়ারা আসতে বললেন, লাহিড়ী সাহেব। সহকারী সচিব লাহিড়ী উঠবার ব্যবস্থা করছিলেন। 3 দিন পরে জামাই ষষ্ঠী, তার সব সদ্য 7 মে। 7 জামাই ভারতবর্ষের নানা দেশে ছড়ানো। আজ বিকেল থেকে সব আসতে আরম্ভ করবে। ছেলে নেই, কাজেই সবকিছুর ভার তাঁর ওপর। বিরক্ত মুখে বললেন, জালালে, এই সময় আবার ডাক কেন? তারপর উঠে সচিবের ঘরে ঢুকলেন। বাঘের প্রশ্ন পেয়ে তাঁর চোখ কপালে উঠল। কি ব্যাপার বলুন তো, এত বাঘের হিসেব নিকেশ কেন? এরপর কি তাদেরও ভোট দেবার অধিকার হবে, না সেরকম কোনো আইন আসছে? জানি না মশাই, জানেন তো আমরা একেবারে সৈনিকদের মতন, হুকুম তামিল করাই আমাদের কাজ। দেখুন কি করতে পারেন, আর সময়ও নেই। লাহিড়ী প্রশ্ন নিয়ে বেরিয়ে গেলেন। এরপর লাহিড়ীর কামরায় সুপারিনটেন্ডেন্ট রামতনু ধারার ডাক পড়ল। রামতনু বাবু নৈহাটি থেকে যাতায়াত করেন, একটু দেরিতে অফিসে আসেন, কিন্তু থাকেন রাত 7:30 পর্যন্ত। ভিড়ের জন্য তার আগে আর ট্রেনে উঠতে পারেন না। বসে বসে একলা একলা বাঘ বন্দি খেলেন। লাহিড়ীর কথা শুনে চমকে উঠলেন। আবার বাঘ? আবার বাঘ মানে? এর আগে কবে তোমায় বাঘ দেখালাম? রামতনু বাবু সামলে নিলেন। না স্যার, বলছি 4 দিনের মধ্যে এত বড় হিসেব কি করা যাবে? এ তো আন্দাজে দেওয়া যায় না। আন্দাজে দেওয়া যায় না? সেটা কি ঠিক হবে? আপনার মনে আছে বছর 2 আগে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল, পতিত পাবন রুদ্রেরই প্রশ্ন। পার্ক স্ট্রিটের মোড় থেকে টালিগঞ্জ ব্রিজ পর্যন্ত জলের পাইপ আর টেলিফোনের লাইনের জন্য জায়গায় গর্ত খোঁড়া হয়েছে। আপনি বললেন সময় নেই, আন্দাজে একটা লিখে দাও। লিখে দিলাম 235। তাই নিয়ে বিধানসভায় হুলুস্থুলু কাণ্ড। রাতারাতি লোক নিয়ে আমি নিজে বের হয়েছিলাম। গুনে দেখলাম 232টা গর্ত, বাকি 3টে লোক দিয়ে খুঁড়ে তবে শান্তি। লাহিড়ী বিরক্ত কণ্ঠে বললেন, যা হোক একটা করো রামতনু, আমি আর ভাবতে পারছি না। আমার বাড়িতেই 7টা বাঘের আমদানি হচ্ছে। বাড়িতে বাঘ? রামতনু বিস্মিত হলেন। আরে জামাই ষষ্ঠী না, 7 জামাই আসছে। পরের দিন অফিসে সেই রামতনু বাবু সেকশন ইনচার্জ অবিনাশ রায়কে তলব করলেন। খুব পরিৎকর্মা লোক অবিনাশ, নিজে কাজ করে না, কিন্তু পরের কাছ থেকে কাজ ঠিক আদায় করে নেয়। রামতনু বাবুর বিশেষ প্রিয় পাত্র। শোনো অবিনাশ, বসো, বাঘের হাত থেকে আমাকে বাঁচাও। অবিনাশ অবাক হলো। বলেন কি, নৈহাটিতে বাঘ? হবে না, মিউনিসিপ্যালিটি গুলো অকর্মণ্য হয়ে উঠেছে, কিচ্ছু পরিষ্কার করবে না, চারদিকে আগাছা জঙ্গল বাড়ছে, আর জঙ্গল থাকলেই বাঘ থাকবে, কিন্তু জানা কথা। একটা কাজ করুন না, রেশনের আটা সিন্নির মতো মেখে বাড়ির দরজায় রেখে দিন না। রেশনের আটা? হ্যাঁ, যা আটা দিচ্ছে তাতে বাঘের বাপও হজম করতে পারবে না, লিভারের দফা শেষ হয়ে যাবে। আরে না না, নৈহাটিতে বাঘ নয়, বিধানসভায় বাঘ। বিধানসভায়? সে কি, চিড়িয়াখানা থেকে এত দূর এসেছে নিজেদের অবস্থা জানাতে? দূর দূর সেসব কিছু নয়, ভালো করে কথাটা শোনোই না। রামতনু প্রশ্নটা অবিনাশের দিকে এগিয়ে দিলেন। এর একটা ব্যবস্থা করো। অবিনাশ কাগজটার উপর একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ও স্যার ঠিক আছে,
সরেজমিনে তদারক করার জন্য কারো যাওয়া দরকার। যা ভালো বোঝো করো, মোট কথা 3 দিনের মধ্যে আমার উত্তর চাই। অবিনাশ সেকশনে ফিরে এলো। সেকশনের সবচেয়ে নিরীহ কেরানি অখিল সমাজদার, কোনো দিকে দেখে না, ঘাড় হেঁট করে নিজের কাজ করে যায়। তবে একদিনের কাজ 3 দিনে করে, বুদ্ধি তেমন শানিত নয়। অবিনাশ তাকে ডেকে পাঠালো। তোমার শ্বশুর বাড়িতে সন্দেশখালি, তাই না? অখিল মাথা নিচু করে টেবিলে আঁচড় কাটতে লাগলো। সামনে জামাই ষষ্ঠী তো, 2 দিনের জন্য শ্বশুর বাড়ি ঘুরে এসো। অখিল আশ্চর্য হলো, এর আগে দরখাস্ত করেছিল, কিন্তু অবিনাশ ধমকে উঠেছে। সবাই শ্বশুর বাড়ি গেলে আমি সেকশন চালাবো কি করে? তুমি আজ বিকেলেই চলে যাও, বরং একটু সকাল সকাল অফিস থেকে উঠে পড়ো। সন্দেশখালি যাওয়াও তো খুব ঝামেলা, ট্রেন, লঞ্চ, তারপর কিছুটা হাঁটতেও হবে। এবার অখিল ঘাড় নাড়ল। আরে এই নাও, এই হিসেবটা করে আনবে। অবিনাশ প্রশ্নটা অখিলের দিকে এগিয়ে দিল। এতক্ষণ পরে অখিল বলল, হিসাব? হ্যাঁ, বাঘের একটা ছোট হিসাব আছে। তোমাদের সঙ্গে তো বাঘেদের খুব দহরম মহরম, প্রায় মোলাকাত হয়, অসুবিধা হবে বলে মনে হয় না। ওপরে পাখা ঘুরছে, তবুও অখিলের সর্বাঙ্গ ঘর্মাক্ত হয়ে উঠল। এই বাঘের ভয়ে অখিল শ্বশুর বাড়ি যাওয়াই ছেড়ে দিয়েছে। বছরখানেক আগে এক কাণ্ড হয়েছিল। বিকেলে অখিল বেড়াতে বেরিয়েছিল। কিছু দূর গিয়ে পথ হারিয়ে এদিক ওদিক ঘুরে যখন পথের সন্ধান পেয়েছিল, তখন সন্ধে নেমেছে। চারদিকে চাপ চাপ কুয়াশা। বাড়ির কাছে এক অর্জুন গাছের তলায় অখিলের খুড়শ্বশুর বাসন্তী রঙের র্যাপার গায়ে জড়িয়ে বসেছিলেন। আশ্চর্য কাণ্ড, ভদ্রলোক হাঁপানির রোগী, আর এইভাবে ঠান্ডায় বসে আছেন। কাছে গিয়ে অখিল জিজ্ঞেস করেছিল, খুড়মশাই, এই কুয়াশায় আপনি বাইরে কেন? আমার জন্য নাকি? খুড়মশাই উত্তর দিয়েছিলেন, হাঁপানির জন্য ভালো করে কথাও বলতে পারছেন না। অখিল আরো এগিয়ে গিয়ে বলেছিল, এই তো আমি এসে গিয়েছি, এবার বাড়ি চলুন। অখিলের বোধহয় ইচ্ছে ছিল খুড়মশায়ের হাত ধরে বাড়িতে নিয়ে আসবে, কিন্তু পারেনি। ওরে বাবা রে, খেলে রে বলে বিদ্যুৎ বেগে আরম্ভ করেছিল ছুটতে। পায়ের একটা পামসু পরের দিন পাওয়া গিয়েছিল, আর একটা কাঁটা গাছে লেগে দামি শাল ছিন্ন ভিন্ন। অফিসে এসে অখিল গল্পটা করেছিল। সেই থেকে অবিনাশ অখিলকে ডাকে বাঘেরও অখাদ্য। অখিল যাবার মুখে অবিনাশ আবার ডাকলো, শোনো, বাঘের হিসেবটা তুমি শুধু নিয়ে আসবে। তাদের বাঁচাবার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে তোমার কোনো খোঁজ খবর করার দরকার নেই। সে সম্বন্ধে মন্ত্রী মশাই যা ভালো বুঝবেন করবেন, বুঝেছো? কি বুঝলো অখিলই জানে, কিন্তু সে ঘাড় নাড়ল। অখিল যখন সন্দেশখালি পৌঁছলো তখন রাত 8টা। তার শ্বশুর বেশ বড়লোক, মাছের ভেড়ি আছে, ধান জমি, মধুর ব্যবসা, গোটা 6 নৌকো। নৌকা নিয়ে সুন্দরবনের ভেতরে চলে যান, মধু সংগ্রহ করে নিয়ে আসেন। চুপি চুপি অর্জুন আর কেওড়া কাঠ কেটে নৌকা বোঝাই করেন। অখিল শ্বশুরকে ধরল, আমি কিন্তু সরকারি কাজে এসেছি। শ্বশুর মশাই বারান্দায় মাদুর পেতে বসেছিলেন। পুরুত মশাই দক্ষিণ রায়ের পাঁচালি শোনাচ্ছিলেন। পুরুত মশাইকে থামিয়ে তিনি জিজ্ঞেস করলেন, সরকারি কাজ মানে? পাঞ্জাবির পকেট থেকে কাগজটা বের করে অখিল বলল, এই বাঘের হিসেবটা নিয়ে যেতে হবে, মন্ত্রী মশাই চেয়েছেন। তাক থেকে চশমা পেরে নিয়ে চোখে দিয়ে শ্বশুর মশাই কাগজটা পড়লেন। তারপর বললেন, কঠিন হিসাব। তুমি কাগজটা রমজান আলীকে দিয়ে দাও, কাল ভোরে ওর দল সুন্দরবন যাচ্ছে, একটা হিসাব নিয়ে আসবে। তবে সুন্দরবন তো আর একটুখানি এলাকা নয়, বিরাট জায়গা, বাঘ সব জায়গায় ছড়িয়ে আছে, গড়পড়তা একটা হিসাব নিয়ে আসতে পারে। অখিল মাথা নাড়ল, না, আমাকেও রমজান আলীর সঙ্গে যেতে হবে, অন্য কারোর ওপর সম্পূর্ণ নির্ভর করলে চলবে না। সেকশন ইনচার্জের হুকুম, নিজে সব কিছু দেখে আসতে হবে। শ্বশুর মশাই অবাক, সে কি, বাঘেদের মধ্যে জামাই ষষ্ঠীর রেওয়াজ আছে বলে তো জানা নেই। তোমাকে জামাই বলে খাতির করবে বলে মনেও হয় না।
তার উপর সুন্দরবনে তুলো আর সূর্যমুখী চাষের জন্য অনেকটা জঙ্গল সাফ করাতে বাঘগুলো তো তেতে আছে, মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে। অখিল নাছোড়বান্দা, কাজ ধীরে সুস্থে করে বটে, কিন্তু কাজে ফাঁকি দেয় না। শ্বশুর মশাই অগত্যা সব ব্যবস্থা করে দিলেন। নৌকার মাঝখানে অখিল, দুপাশে দুজন বন্দুক হাতে, চারপাশ ঘিরে অন্য লোক, তাদের হাতে লাঠি, সড়কি, বল্লম। নৌকায় অন্য লোকেরা বলল, আপনার মন্ত্রী মশাইকে জিজ্ঞেস করবেন, মানুষকে ছেড়ে বাঘের এত খোঁজ কেন? আমাদের সুখ দুঃখের খোঁজ তো একটু দেবেন কর্তা, খাদ্য পাই না, পরনের কাপড় নেই। হাত নেড়ে অখিল তাদের থামিয়ে দিল। আরে এসব খোঁজ মন্ত্রীরা নেবেন কেন? বিরোধী দলের সদস্যরা জানতে চান, আমরা আর কি করব। নৌকা যখন ঘাটে বাঁধা হলো তখন দুপুর। দুজন মাঝি মাল্লা ছাড়া সবাই নেমে গেল। রমজান আলী বলল, রসুন জামাই বাবু, আমরা মধু নিয়ে বিকেলের আগেই ফিরবো। মধু আনবো, সেই সঙ্গে বাঘের হিসাব। সবাই জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বেশ কড়া রোদ। অখিল ছইয়ের তলায় আশ্রয় নিল। পাটাতনের ওপর মাঝিরা রান্না শুরু করলো। তারপর রোদের তেজ কমতে অখিল বাইরে এসে বসলো। হরিণ, শেয়াল, নানা রঙের পাখি জল খেয়ে যাচ্ছে নৌকা থেকে একটু দূরে। একটু আগে মাঝি মাল্লাও নেমে গেছে। যাবার সময় বলে গেছে, শুকনো গাছের ডাল ভেঙে এখনই আসছি জামাই বাবু। নৌকায় অখিল একেবারে একলা। হঠাৎ দেখলো হরিণ আর অন্য জন্তুরা তীর বেগে বনের মধ্যে পালিয়ে গেল। কি হলো? এমন ভয় পেল কেন? এদিকে মুখ ঘুরিয়েই অখিল কাঠ হয়ে গেল। ওপাশের চড়া থেকে লাফিয়ে জলে পড়ে একটা বাঘ সাঁতরে এপারে আসছে। শুধু তার মুখটা দেখা যাচ্ছে, বিরাট হাঁড়ির মতো মুখ, জল জল করছে দুটো চোখ। নৌকা লক্ষ্য করি এগিয়ে আসছে। হয়তো সাঁতরে এপারে আসাই তার উদ্দেশ্য ছিল, কিন্তু নৌকার ওপর এমন তৈরি ডিনার দেখে গতি পরিবর্তন করেছে। নৌকা ভীষণ বেগে দুলতে লাগলো। নৌকার অবশ্য দোষ নেই। অখিলের অবস্থা ম্যালেরিয়াগ্রস্ত রোগীর মতো। ঠক ঠক করে তার দেহ কাঁপছে, কাজেই নৌকাও কাঁপছে। সর্বনাশ! কি হবে? বেশ কাছে এসে পড়েছে। আর কাল বিলম্ব না করে অখিল ডাঙার দিকে ঝাঁপিয়ে পড়ল। এক হাঁটু কাদা। বহু কষ্টে কাদা ভেঙে জমির ওপর উঠল। অখিল দ্রুত পায়ে সামনের গাছটার গোড়ায় এসে দাঁড়ালো। ঝাঁকড়া আশ্বাওড়া গাছ। অখিল জীবনে কোনোদিন গাছে ওঠেনি, গাছে উঠবার চেষ্টাও করেনি। কিন্তু তার যখন জ্ঞান হলো, সে দেখলো গাছের প্রায় মগডালে বসে আছে। এদিকে ফিরে দেখলো বাঘ নৌকোর ওপর, ঠিক যেখানে অখিল বসেছিল। সূর্যের আলোয় এসে বাঘের মুখে পড়েছে। সে আলোয় দেখা গেল বাঘের মুখ খুব বিষণ্ণ, মনে যেন দারুণ অশান্তি। অখিলের দিকে কোনো নজর নেই। নিরুপায় অখিল চুপচাপ বসে রইল। মাঝি মাল্লাদেরও দেখা নেই। অবশ্য নৌকার আরোহী বদল হয়েছে দেখলে তারাও আর ধারে কাছে আসবে না। কিন্তু অন্য লোকগুলোই বা ফিরছে না কেন? বাঘের হিসাব নিতে গিয়ে তারাও কি সব হিসাবের বাইরে চলে গেল? বাঘটা উঠে দাঁড়ালো। করুণ দৃষ্টিতে একবার জঙ্গলের দিকে দেখলো, তারপর জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। আর উঠল না। কম্পিত বুকে অখিল অনেকক্ষণ অপেক্ষা করলো। না, বাঘ উঠল না। বোঝা গেল আত্মহত্যা করেছে। অন্য লোকে বললে অখিল হয়তো বিশ্বাস করতো না, কিন্তু নিজের চোখে অবিশ্বাস করবে কি করে? বেশ অন্ধকার চারদিকে। ঝোপে ঝোপে জোনাকি জ্বলছে। সবগুলো হয়তো জোনাকি নয়, কিছু বন্য জন্তুর চোখও রয়েছে। মাটির ওপর দ্রুত ধাবমান কয়েকটা কালো ছায়া। এই সময় গাছ থেকে নামা নিরাপদ নয়। একা নৌকায় থাকাও রীতিমতো বিপজ্জনক। তাছাড়া অখিল কিভাবে উঠেছে সে নিজেই জানে না। নামতে পারবে এমন ভরসা কম। সে ডাল আঁকড়ে বসে রইল, কিন্তু বেশিক্ষণ চুপচাপ থাকা সম্ভব হলো না। দলে দলে মশা এসে আক্রমণ শুরু করলো। মশা নয়, ডাঁশ। যেখানে বসে প্রায় সিকিলিটার রক্ত তুলে নেয়। মারবার উপায় নেই। শব্দ হলেই নিচের বন্য জন্তুরা আকৃষ্ট হবে। গাছে চড়তে পারে সুন্দরবনে এমন জন্তু কমতি নেই। উঠে পড়লেই হলো।
সুতরাং অখিল নিঃশব্দে বিনা প্রতিবাদে নির্যাতন সহ্য করে গেল। মনে মনে ভাবলো ব্লাড ব্যাংকে রক্ত দিচ্ছে। এক সময় ভোর হলো, গাছে গাছে পাখির ডাক। একটু পরেই ঝোপের পাশ থেকে মাঝি মাল্লারা গাছতলায় এসে দাঁড়ালো। একজন বলল, ও জামাই বাবু, আপনি? আমরা ভেবেছি সীতাবাঘ গাছের ওপর ওত পেতে বসে আছে, তলা দিয়ে গেলেই ঝাঁপিয়ে পড়বে, তাই আমরা সারা রাত আর এক গাছে বসে কাটালাম। অখিল চোটে লাল। আরে জলজ্যান্ত মানুষ আমাকে চিতাবাঘ ভাবলে কি করে? হ্যাঁ, অন্ধকারে শুধু কাঠামোটা দেখা যাচ্ছে, তার উপরই লেজ। লেজ? মানে আমার লেজ? মানে? আরে ওই দেখুন না। অখিল চোখ ঘুরিয়ে দেখলো, তার কাছাটা খুলে লেজের মতো দুলছে। গাছে উঠবার সময় কখন খুলে গেছে। এবার নেমে আসুন জামাই বাবু। একটু নেমেই অখিল থেমে গেল। কিছুতেই নামতে পারছে না, পা দুটো ঠক ঠক করে কাঁপছে। মাঝিদের মধ্যে যে ছোকরা, সে চটপট করে গাছে উঠে জাপটে ধরে অখিলকে নামালো। ভালো করে দেখি সবাই অবাক। একজন বলল, এ কি গো জামাই বাবু, মনে হচ্ছে কোত্থেকে হাওয়া বদল করে এসেছো, এক রাতে শরীর এত ভালো হলো কি করে? অখিল বুঝতে পারলো এ সবই ডাঁশের কারসাজি। শরীর ফুলিয়ে ডবল করে দিয়েছে। সবাই নৌকায় গিয়ে উঠলো। মাঝিদের একজন আয়না নিয়ে অখিলের সামনে ধরলো। চোখ দুটো দেখবার উপায় নেই, গাল ফুলে চোখ ঢেকে দিয়েছে। গায়ের রঙও একটু লালচে, পাঞ্জাবিটা রীতিমতো টাইট। অখিল জিজ্ঞাসা করলো, ওহ, আর সকলে আসছে না কেন? কাল বিকেলে আসবার কথা। কেউ বিশেষ উদ্বিগ্ন হলো না। বলল, দক্ষিণ রায় হিসেব নিয়ে তো ফিরবে, একটু দেরি হবেই, আজ এসে পড়বে। অখিল এদিক ওদিক দেখে আবার প্রশ্ন করলো, আচ্ছা, বাঘ আত্মহত্যা করে? অখিলের কথা কানে যেতেই সবাই চোখ বন্ধ করে কানে আঙুল দিল। একসঙ্গে বলল, জয় বাবা দক্ষিণ রায়, অপরাধ নেবেন না। জামাই বাবু, এসব এলাকায় ওই নাম করবেন না। দক্ষিণ রায় বলবেন, হ্যাঁ, ওরা আত্মহত্যা করেন বই কি। একবার মনে আছে, কাঠ কাটতে জঙ্গলে গেছি, হঠাৎ দক্ষিণ রায় একটা হরিণ লক্ষ্য করে লাফ দিলে, কিন্তু ধরতে পারলো না, হরিণ পালালো। দক্ষিণ রায়ের বাপ খেপে গিয়ে লাল, গড় 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 করে সে কি তর্জন। আমি গাছের ওপর বসে কাঁপছি আর সব দেখছি। ব্যাস, সেলির অভিমান। বাপ সরে যেতেই মাথা নিচু করে জলের ধারে এসে দাঁড়ালো। তারপরেই জপাং। এই জন্তুর তুলনা হয় না জামাই বাবু, বড় অভিমানী। অখিল ভাবতে লাগলো, তাহলে ওই বাঘটারও এরকম কিছু একটা হয়ে থাকবে, অভিমানে আত্মহত্যা। দুপুরবেলা সবাই নৌকার ওপর বসে। হঠাৎ ঝোপের আড়াল থেকে হই হই শব্দ। সন্দেহ নেই, বাঘ বেরিয়েছে। লোকেরা তাড়িয়ে নিয়ে এদিকে আসছে। অখিল আর তিল মাত্র বিলম্ব না করে ছইয়ের মধ্যে ঢুকে পড়ল। ডাঁশের কল্যাণে তার চেহারাটাও বেশ পুষ্ট হয়েছে। বাঘের নজর এবার তার উপর পড়লে অন্য কাউকে পছন্দ হবে না। অখিল দুর্গা নাম জপ করতে লাগলো। পাটাতনের উপর থেকে কে একজন বলল, ও জামাই বাবু, বেরিয়ে আসেন, ওরা সবাই ফিরছে। আস্তে আস্তে অখিল বেরিয়ে এলো। রমজান আলীর দল আসছে, মাচা একাকে ঝুলিয়ে। বাঘ মেরে আনছে নাকি, তাই এত দেরি? কাছে আসতে দেখা গেল একটা কাঠের পিড়েতে একজন অতি বৃদ্ধ বসে, চৌদোলার মতো তাকে ঝুলিয়ে আনছে। অখিল জিজ্ঞাসা করলো, লোকটি কে? দক্ষিণ রায়ের মন্দিরের পুরুত মশাই ত্রিলোচন ঠাকুর। দক্ষিণ রায়ের দল ওর কথায় ওঠে আর বসে, এ এলাকা ওরই রাজত্ব। রমজান আলী ওকে নিয়ে এসেছে হিসাব দেখাবার জন্য, সবকিছু ওরই নখদর্পণে কিনা। ত্রিলোচন ঠাকুর নৌকায় উঠতেই প্রণামের হুড়োহুড়ি পড়ে গেল। রমজান আলী বলল, নেন জামাই বাবু, হিসাব নেন। ত্রিলোচন ঠাকুর হাসলেন, তোমার হিসাব তো বাবা ঠিক নয়, 3 বছরের পুরনো হিসাব। ঠিক হিসাব লিখে নাও। মোট বাঘের সংখ্যা 3110। গত বছর বরং কমই ছিল। এবার বাঘ বাড়ার আসল কারণ অনেকগুলো ডবল যমজ বাচ্চা হয়েছে। তাছাড়া নিজেদের মধ্যে মারামারি অনেক কমে গেছে। এ অঞ্চলেও সভা হচ্ছে,
গরম গরম বক্তৃতা। দেশে ভাইয়ে ভাইয়ে খুনোখুনির কথা সব বক্তাই বলে, সবই বাঘেদের কানে আসে। তারা বুঝতে পেরেছে নিজেদের ভেতর মারপিট নিছক মানবিক ব্যাপার, অসুর জগতে চলে না, চলা উচিত নয়। তাই নিজেদের মধ্যে আর কামড়া কামড়ি করে না। যে 213টি বাঘ বাংলাদেশে ফিরে গেছে তারা সে দেশেরই বাঘ। গোলমালের সময় এ দেশে চলে এসেছিল, গোলমাল থামতে নিজের দেশে চলে গেছে। গ্যাংরিনে কেউ মারা যায়নি। বাঘের গ্যাংরিন হয় না, লিভারের অসুখে কিছু মারা গেছে, কিছু গেছে যক্কায়, কলকারখানা দূষিত ধোঁয়ায়। কৌতূহলী অখিল জিজ্ঞাসা করে ফেলল, ও এরা কি আত্মহত্যা করে নিজেদের পারিবারিক কারণে? ত্রিলোচন ঠাকুর উত্তেজিত হয়ে উঠলেন। আত্মহত্যা করে বই কি, আলবাত করে, কিন্তু নিজেদের ব্যাপারে নয়, আমাদের জন্য। অখিল চমকে উঠল, আমাদের জন্য? তার মানে? মানে অতি সরল। বিদেশি শাসক এদেশ থেকে সরে গেল, তবু আমাদের শ্বেত প্রীতি কমলো না। সাদা রং দেখলে এখনো আমরা ভক্তিতে ডগমগ হয়ে যাই। তাই চিড়িয়াখানায় পর্যন্ত সাদা বাঘকে আলাদা সম্মান দেখানো হয়। বেশি মূল্যের দর্শনী, রাজকীয় থাকার ব্যবস্থা, এসব কি ভেবেছ বাঘেদের কানে যায় না? ছি 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 ছি, লজ্জায় তারা আর প্রাণ রাখবে কি করে? অখিল চুপ করে রইল। এর যে নিখুঁত হিসাব সে কল্পনাও করেনি। এবার অফিসে তার উন্নতি অবধারিত। কাগজে সব হিসাব লিখে নিয়ে কাগজটা অখিল পাঞ্জাবির পকেটে রেখে দিল। ত্রিলোচন ঠাকুর যাবার সময় বললেন, দাও 5 টাকা, মন্দিরে পুজো দিতে হবে। বিনা বাক্য ব্যয়ে অখিল 5 টাকা দিয়ে দিল। ত্রিলোচন ঠাকুর চৌদোলায় চড়ে চলে গেলেন। তার সাকরেদরা নিয়ে গেল। নৌকা সন্দেশখালির দিকে ফিরল। অখিলের মন খুশিতে ভরপুর। এত কঠিন একটা কাজ এত সহজে সমাধা হবে সে ভাবতেও পারেনি। গুনগুন করে অখিল গান গাইতে শুরু করলো। ফুরফুর বাতাস হয়েছে, এখনো পুরো অন্ধকার নামেনি। লোকেরা পাটাতনের ওপর বসে গল্প গুজব করছে। হঠাৎ অখিলের মনে হলো কে যেন তার পাঞ্জাবি ধরে টানছে। প্রথমে মনে করলো বোধহয় নৌকার পেরেকে আটকে গেছে, কিন্তু না, টানটা বেশ জোর। মুখ ফিরিয়ে দেখেই অখিল চিৎকার করে উঠল, বাঘ বাঘ! সবাই ছুটে এলো। আরে এইখানে মাঝখানে আমার বাঘ কোথায়? জামাই বাবু দক্ষিণ রায় না বলে বাঘ বলছেন কেন? বিপদ একটা নির্ঘাত বাড়াবেন। এখনো ওদের এলাকা পার হয়নি। কই, কোথায় দক্ষিণ রায়? জলের মধ্যে। সে কি? সবাই অবাক। অখিল মোটেই ভুল বলেনি। বিরাট মুখ, আগের দিন যেমন দেখেছিল, জল জলে দুটো চোখ। আশ্চর্য, বাঘটাকে এতক্ষণ ডুব সাঁতার দিয়েছিল, কিংবা ডুব দিয়ে পাড়ে উঠে ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে বসেছিল, তারপর নৌকার সঙ্গে সাঁতরাতে শুরু করেছে। বাঘটা আবার ডুব দিয়েছে, কোথাও তাকে দেখা গেল না। রমজান আলী হেসে বলল, জামাই বাবু কব দেখেছেন? নিচের পাঞ্জাবির পকেটের দিকে চোখ পড়তেই অখিল হাউমাউ করে চেঁচিয়ে উঠল, সর্বনাশ, আমার পকেট! পকেট নেই, বাঘ দাঁত দিয়ে চিবিয়ে কেটে নিয়েছে, সেই সঙ্গে হিসাব উধাও। অখিল মাথা চাপড়াতে শুরু করলো, এত মেহনত সব মাটি! নৌকা সন্দেশখালি পৌঁছালো। অখিল শ্বশুরের কাছে সব বলল। শ্বশুর বললেন, ওই হিসেবটা নেওয়ার জন্য তোমার সঙ্গ নিয়েছিল, বোঝা গেল। যাক, হিসাবের ওপর দিয়ে গেছে, হিসাব একটা তৈরি করা যাবে। জামাই গেলে তো আর জামাই তৈরি করা সম্ভব হতো না। অখিল আন্দাজে একটা হিসাব তৈরি করে নিল। কলকাতায় আসবার জন্য যখন সে নৌকায় উঠছে তখন খবরটা কানে এলো। শ্বশুর মশাই বললেন, ত্রিলোচন ঠাকুরকে দক্ষিণ রায়ের দল পথেই শেষ করে দিয়েছে, গোপন হিসাব ফাঁস করে দেবার জন্য। শুনছিলেন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প হিসাব।
কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।